আজকে আমরা অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হয় এবং অবতল দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় কোথায় গঠিত হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, এখানে প্রথমটা হচ্ছে বস্তু অসীম দূরত্বে অবস্থিত, অর্থাৎ এই যে এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ, সেখান থেকে অসীম দূরত্বে বস্তু আছে, সেখান থেকে আলো এসে দর্পণের কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, বস্তুর থেকে আলো এসে দর্পণের কোথায় প্রতিবিম্ব তৈরি হয়। তো তার আগে আমাদের একটা জিনিস জেনে নিতে হবে, সেটা হচ্ছে যে আলো যখন দর্পণে এসে আপতিত হয় তখন কিভাবে প্রতিবিম্ব গঠন করে। দর্পণের যে প্রধান অক্ষ আছে তার সমান্তরালে যদি আলোরশ্মি আসে তাহলে দর্পণে প্রতিফলিত হয়ে সেটা ফোকাস দিয়ে যাবে। আবার যদি কোনো আলোরশ্মি ফোকাস দিয়ে দর্পণে এসে আপতিত হয় তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যাবে। আর যেটা প্রধান অক্ষের সমান্তরালে আসবে না, প্রধান অক্ষের সমান্তরালে না এসে দর্পণে আপতিত হয় তাহলে ফোকাস তলে এসে মিলিত হয়। তো এখানে অসীম দূরত্ব থেকে আলো আসছে, এখানে এম ও এম ড্যাশ দর্পণ ও এক্সটা হচ্ছে তার প্রধান অক্ষ, যেটা যে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আসছে সেটা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাবে এবং চতুর্দিক থেকেই রশ্মি আসবে এবং যেটা কেন্দ্রে অর্থাৎ মেরুতে আপতিত হবে সেটা প্রতিফলন নিয়ম অনুযায়ী যাবে। তার ফলে অসীম দূরত্বে বস্তু অবস্থিত হলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে না, ফোকাস তলে তৈরি হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, বস্তুর তুলনায় খুব ছোট হবে। অসীম দূরত্ব থেকে যদি কোনো বস্তু এসে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন করে তাহলে ফোকাস তলে প্রতিবিম্ব তৈরি হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, বস্তুর তুলনায় খুব ছোট হবে। 2 নম্বর, বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। এখানে দেখো এম ও এম ড্যাশ একটা দর্পণ, তার মেরু ও, ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। এই বলছে বস্তু অসীম ও অসীম, এই হচ্ছে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্রের বাইরে আছে, অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে অবস্থিত। তাহলে রশ্মিগুলো এইভাবে যাবে, যেটা প্রধান অক্ষের সমান্তরালে যাবে সেটা দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, যেটা আগে বলা হয়নি, যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে দর্পণে আপতিত হওয়ার পর সেই রাস্তাতেই আবার বক্রতা কেন্দ্র বরাবর ফিরে চলে আসবে। অর্থাৎ যেহেতু বক্রতা কেন্দ্র থেকে সরলরেখা টানলে দর্পণের উপর লম্ব হয়, তাই যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা প্রতিফলিত হয়ে আবার বক্রতা কেন্দ্র দিয়েই ফেরত আসবে। যেটা সমান্তরালে আসবে সেটা ফোকাস দিয়ে যাবে, যেটা ফোকাস দিয়ে যাবে সেটা সমান্তরাল দিয়ে যাবে, যেটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে সেটা বক্রতা কেন্দ্র দিয়েই ফিরে আসবে। তাহলে এখানে এই পি থেকে আলো রশ্মিটা প্রতিফলিত এই রাস্তায় যাচ্ছে, কিউ থেকে আলো রশ্মি এখানে প্রতিফলিত হয়ে দর্পণে ও বিন্দু আপতিত হয়ে আবার ওই রাস্তায় ফেরত আসছে। আর বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে সেটা প্রতিফলিত হয়ে আবার বক্রতা কেন্দ্র আবার ফেরত আসছে। তার ফলে এই পি কিউ এর প্রতিবিম্ব হবে কিউ পি, সেটা কোথায় হচ্ছে না বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে হচ্ছে। তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কি হবে না প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হবে। এইভাবে আলো রশ্মির চিহ্নের নিয়ম এবং জ্যামিতিটা এই ছবিগুলো যদি জ্যামিতির এই নিয়মগুলো মেনে আঁকা যায় তাহলে কিন্তু প্রতিবিম্বের সঠিক অবস্থান আমরা সহজেই ছবি থেকেই বুঝতে পারবো। ফোকাস, তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে, প্রতিবিম্ব ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, বস্তুর তুলনায় ছোট হবে। আগেরটা যেন বস্তুর তুলনায় খুব ছোট হয়েছিল, এখানে বস্তুর তুলনায় ছোট হবে। তাহলে বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মধ্যে থাকবে, প্রতিবিম্ব সৎ হবে, অবশিষ্ট হবে, ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যে হবে এবং বস্তুর তুলনায় ছোট হবে। 3 নম্বর, বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থিত থাকে, বস্তু বক্রতা কেন্দ্রে থাকলে অর্থাৎ এটা হচ্ছে এফ, ওটা হচ্ছে মেরু, এম ও এম ড্যাশ দর্পণ, ও হচ্ছে মেরু, আর এফ হচ্ছে ফোকাস, আর এই কিউ মানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্রে পি কিউ বস্তু রাখা আছে। তাহলে কি হবে, দর্পণের প্রধান অক্ষ সমান্তরালে গিয়ে দর্পণ দ্বারা প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, যেটা ফোকাস দিয়ে যাবে সেটা দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে আসবে। তখন এই রশ্মিগুলো যেখানে মিলবে অর্থাৎ কিউ পি
অর্থাৎ বস্তু যদি বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রে উল্টো দিকে হবে, সৎ হবে, অবশিষ্ট হবে এবং বস্তুর সমান আকারে হবে। আগে যেমন ছোট হচ্ছিল আর বস্তুর সমান আকারে হবে। এক্ষেত্রে একমাত্র বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে দূরত্ব ন্যূনতম হয়, অর্থাৎ বস্তু যদি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে থাকে, প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই হবে এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকার সমান হবে, সৎ হবে, অবশিষ্ট হবে। 4 নম্বর, বস্তু বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অবস্থিত। এই বক্রতা কেন্দ্র এমোএমডাস দর্পণ ও মেরু, সি বক্রতা কেন্দ্র এ ফোকাস, তাহলে সি এবং ফোকাসের মধ্যে বস্তু আছে পিকিউ, সেখান থেকে আলোরশ্মি দর্পণে আপতিত হয়ে প্রতিফলিত হয়ে এইরকম একটা জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে, যেটা প্রধান অক্ষের সমান্তরাল যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে আসবে। আর যেটা ফোকাস এই দর্পণের উপর লম্বভাবে আপতিত হলো, ফোকাস দিয়ে বক্রতা কেন্দ্র দিয়ে আসবে, তাহলে কিউপি এখানে বস্তুর প্রতিবিম্বের সাইজটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রতিবিম্ব বক্রতা কেন্দ্র এবং অসীমের মধ্যে হবে। যদি বস্তুটা বক্রতা কেন্দ্র আর ফোকাসের মধ্যে থাকে তখন প্রতিবিম্ব কোথায় হবে না, প্রতিবিম্ব হবে বক্রতা কেন্দ্র ও অসীমের মধ্যে হবে, সৎ হবে, অবশিষ্ট হবে, বিবর্ধিত হবে। কিউপি বস্তুর তুলনায় পিকিউ বস্তুর তুলনায় কিউপিটা অনেক বড় হচ্ছে, অসৎ হচ্ছে, সৎ হচ্ছে, আর অবশিষ্ট হচ্ছে এবং বিবর্ধিত হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে, বস্তুর তুলনায় প্রতিবিম্বের সাইজটা বড় হচ্ছে। আচ্ছা, 5 নম্বর, বস্তু ফোকাসে থাকে। বস্তু যদি ফোকাসে রাখা হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরাল আপতিত হয়ে ফোকাস দিয়ে যাবে, বক্রতা কেন্দ্র দিয়ে যেটা আপতিত হবে সেটা বক্রতা কেন্দ্র দিয়ে বেরিয়ে যাবে। তাহলে বস্তু যদি ফোকাসে থাকে তাহলে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে, সৎ অবশিষ্ট হবে এবং অসীম বিবর্ধিত। এই দুটো সমান্তরাল রশ্মি প্রায় হয়ে গেছে, অনেক দূরে গিয়ে মিলবে, তাই বলা হচ্ছে সৎ অবশিষ্ট এবং অসীম বিবর্ধিত হবে প্রতিবিম্ব। 6 নম্বর, বস্তু ফোকাস ও মেরুর মধ্যে অবস্থিত। এই ফোকাস, এটা মেরু, তার মধ্যে অবস্থিত, তখন কি হবে না, প্রতিবিম্ব সেই আলো প্রতিফলনের নিয়ম অনুযায়ী প্রধান অক্ষের সমান্তরালে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা আলো বক্রতা কেন্দ্র দিয়ে বেরোবে, তখন এই দুটো অভিসারী রশ্মি পরিণত হবে, প্রতিফলিত রশ্মি। তাহলে অপসারী রশ্মি, অভিসারী বলছি, অপসারী রশ্মিতে পরিণত হবে, তখন কি আর মিলবে না, তাহলে এগুলোকে পিছন দিকে বাড়াতে হবে। তাহলে দেখা যাবে দর্পণের পিছনে একটা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই প্রথম অবতল দর্পণের ফোকাস দূরত্বের মধ্যে বস্তু থাকলে বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হলো। তার আগে পর্যন্ত কিন্তু ফোকাস পর্যন্ত সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই ফোকাস দূরত্বের মধ্যে যেই বস্তুটা চলে গেল অবতল দর্পণে, তখন তার একটা বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হলো। অর্থাৎ ফোকাস দূরত্বের মধ্যে বস্তু থাকলে তার প্রতিবিম্বের চরিত্র বা বৈশিষ্ট্য কি হবে, দর্পণের পিছনে গঠিত হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে এবং বিবর্ধিত হবে। এই হলো অবতল দর্পণ দ্বারা বিভিন্ন অবস্থানে, অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে বস্তু রাখলে তার প্রতিবিম্ব কেমন হবে। আরেকটা আছে 7 নম্বর, সেটা হচ্ছে 7 নম্বর অবস্থান, যেটা হচ্ছে বস্তু যদি মেরুতে থাকে, বস্তু দর্পণের মেরুতে থাকে। 7 নম্বরটা হচ্ছে বস্তু মেরুতে থাকে। বস্তু যদি মেরুতে থাকে তাহলে প্রতিবিম্ব মেরুতে হবে যে কোনো দর্পণ। এখানে যদি বস্তুটা রাখা যায় তাহলে বস্তু মেরুতে থাকলে প্রতিবিম্ব মেরুতে হবে, বস্তু ও প্রতিবিম্ব সমান, অর্থাৎ বস্তুর আকার যা হবে প্রতিবিম্বের আকার তাই হবে এবং প্রতিবিম্ব অসৎ হবে, সমশীর্ষ হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে। প্রতিবিম্ব মেরুতে হবে,
বস্তু এবং প্রতিবিম্ব সমান আকারের হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে যদি মেরুতে থাকে। এই গেল সাতটা ক্ষেত্রে আমাদের অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন এবং তার চিত্র। এবারে আমরা উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন নিয়ে আলোচনা করব। উত্তল দর্পণ, উত্তল দর্পণে সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। উত্তল দর্পণে বস্তুকে যে অবস্থানেই রাখা হোক না কেন, উত্তল দর্পণ দ্বারা সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। উত্তল দর্পণ দ্বারা উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন, উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। উত্তল দর্পণ আঁকা যাক। এই হচ্ছে উত্তল দর্পণ। ভিতরের দিকটা ঘষা থাকবে, বাইরের দিকটা এটা হচ্ছে ওর মেরু, এম ও এম ব্যাস হচ্ছে উত্তল দর্পণ। এবারে এইখানে একটা বস্তু আছে PQ, তাহলে এখান থেকে দর্পণে আলো আপতিত হবে, ওই প্রতিফলিত হয়ে দর্পণের পাশে আসতে পারবে না। তখন এই রশ্মিটাকে এইদিকে বাড়িয়ে দাও। এটা হচ্ছে এফে মিলবে, ফোকাস, এটা হচ্ছে ফোকাসে মিলিত হবে। এবং আরেকটা রশ্মি যেটা তার লম্বভাবে আপতিত হবে, সেটা ওই রাস্তাতেই ব্যাক করে যাবে। এটা পিছন দিকে বাড়ালে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, এরকম জায়গায় নিতে হবে। তখন প্রতিবিম্ব এখানে তৈরি হবে, PQ প্রতিবিম্বটা এখানে তৈরি হবে। অর্থাৎ অবতল দর্পণের সামনে, উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তু রাখা হোক না কেন, প্রতিবিম্ব সবসময় অসৎ হবে, বস্তুর তুলনায় ছোট হবে। প্রতিবিম্ব সবসময় অসৎ হবে, অর্থাৎ যে অবস্থানে দর্পণের সামনে, যে উত্তল দর্পণে যে কোনো অবস্থানে বস্তু রাখি না কেন, প্রতিবিম্ব অসৎ হবে, সমশীর্ষ হবে, আর বস্তুর তুলনায় ছোট হবে। অসৎ হবে, সমশীর্ষ হবে এবং বস্তুর তুলনায় ছোট হবে। এবার অসীম দূরত্ব থেকে বস্তুটাকে যদি মেরুর কাছে আনা হয়, তাহলে প্রতিবিম্ব ফোকাস থেকে মেরুর দিকে অগ্রসর হবে এবং মেরুতে যেই চলে আসবে বস্তুটা, তখন প্রতিবিম্ব এবং মেরু, বস্তু এবং প্রতিবিম্বের আকার সমান হয়ে যাবে। অর্থাৎ বস্তু এবং প্রতিবিম্বের আকার পরস্পর সমান হবে। মেরুতে অসৎ হবে, সমশীর্ষ হবে, বস্তুর তুলনায় সমান হবে কখন না, মেরুতে যখন চলে আসে। অর্থাৎ এই বস্তুটাকে যদি মেরুর কাছে নিয়ে চলে আসি, তাহলে প্রতিবিম্ব মেরুতে অবস্থিত হবে এবং বস্তুর আকার প্রতিবিম্বের আকারের সমান হবে। অর্থাৎ উত্তল দর্পণে যে পাশে বস্তু থাকে তার উল্টো দিকে প্রতিবিম্ব তৈরি হবে এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হবে। এই হচ্ছে উত্তল দর্পণ সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি করে। এরপরে আমরা গোলীয় দর্পণে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। গোলীয় দর্পণ দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয়, গোলীয় দর্পণ দ্বারা গঠিত সৎ ও অসৎ বিম্বের, সৎ এবং অসৎ
বিম্বের বৈশিষ্ট্য বা তুলনা বলা যেতে পারে। সৎবিম্বের বৈশিষ্ট্য সৎবিম্বের বৈশিষ্ট্য সৎবিম্বের বৈশিষ্ট্যটা কি? না, 1 নম্বর, সৎবিম্ব সবসময় সমশীর্ষ হবে, অবশীর্ষ হবে, অবশীর্ষ হবে, 1 নম্বর, অবশীর্ষ হবে। আর বস্তু যে পাশে থাকে, দর্পণের যে পাশে থাকবে, বস্তু দর্পণের যে পাশে থাকবে, বস্তু দর্পণের যে পাশে থাকে, প্রতিবিম্ব সেদিকেই হবে। অর্থাৎ অবশীর্ষ হবে, বস্তু দর্পণে যেদিকে থাকবে সেদিকেই হবে। আর অসৎবিম্বের বৈশিষ্ট্য অসৎবিম্ব দর্পণ যেদিকে থাকে, অসৎবিম্ব সবসময় সমশীর্ষ হবে, বস্তু দর্পণে যেদিকে থাকে, বস্তু দর্পণের যে দিকে থাকে, প্রতিবিম্ব তার বিপরীত দিকে হবে, অর্থাৎ দর্পণের বিপরীত দিকে হবে। দর্পণের যে দিকটা বস্তু থাকবে তার বিপরীত দিকে তৈরি হবে। অবতল দর্পণে যখন প্রতিবিম্ব তৈরি হয়, তখন প্রতিবিম্ব বস্তুর আকারের সমান হবে বা বস্তুর চেয়ে ছোট হতে পারে, বস্তুর সমান হতে পারে, বস্তুর চেয়ে বড় হতে পারে। অবতল দর্পণের ক্ষেত্রে সৎবিম্ব যখন গঠন হবে, তখন বস্তুর চেয়ে ছোট হতে পারে, বস্তুর সমান হতে পারে, আবার বস্তুর চেয়ে বড়ও হতে পারে। আর অসৎবিম্ব বস্তুর চেয়ে বড় হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় বস্তুর আকারের চেয়ে ছোট হবে বা বস্তুর সমান হবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে না, যখন সৎবিম্ব হচ্ছে তখন বস্তুর চেয়ে ছোট হতে পারে, অতি ক্ষুদ্র হতে পারে, বস্তুর চেয়ে ছোট হতে পারে, বস্তুর আকারে সমান হতে পারে, বস্তুর চেয়ে বড় হতে পারে। এবং অসৎবিম্বের ক্ষেত্রে বস্তুর চেয়ে বড় হবে। আর উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব সবসময় বস্তুর আকারের চেয়ে ছোট হবে বা বস্তুর সমান হবে। এই হলো আমাদের উত্তল এবং অবতল দর্পণ দ্বারা সৃষ্ট সৎবিম্বের বৈশিষ্ট্য এবং অসৎবিম্বের বৈশিষ্ট্য। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। গোলীয় দর্পণে চিহ্নের নিয়ম। এটা অবতল দর্পণ আছে, এটা হচ্ছে ও মেরু, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে এম ও এম ড্যাশ দর্পণ, এটা হচ্ছে এক্স ড্যাশ এক্স, হচ্ছে এক্স এক্স ড্যাশ অক্ষ। এবার প্রথম কথা হচ্ছে গোলীয় দর্পণের ক্ষেত্রে বস্তু যেখানে থাকবে সবসময় দূরত্ব 1 নম্বর মেরু থেকে মাপা হয়, মেরু থেকে পরিমাপ করা হয়, অর্থাৎ বস্তু যেখানেই থাক সেটা মেরু থেকে মাপা হয়। 2 নম্বর
যেদিকে যাবে তার উল্টো দিকে যদি দূরত্ব মাপা হয় সেটা হবে নেগেটিভ, এবং আলো যেদিকে যাচ্ছে সেদিকে যদি মেরু থেকে দূরত্ব মাপা হয় তাহলে সেটা হবে পজিটিভ। অর্থাৎ এইখানে একটা বস্তু আছে, এখান থেকে আলোটা যাচ্ছে, বস্তু এখানে PQ বস্তু, তাহলে বস্তু দূরত্ব এইটা, তাহলে আলোটা যাচ্ছে এইদিকে, আমরা মাপছি কোন দিকে, এখান থেকে এইদিকে উল্টো দিকে, তাহলে এটা হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে নেগেটিভ। অর্থাৎ আলো যাচ্ছে এইদিকে আর আমরা দূরত্ব মাপছি মেরু থেকে তার উল্টো দিকে, আলো যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে, তাই এটা হবে নেগেটিভ। অর্থাৎ বস্তু যেদিকে থাকে সেই মেরু থেকে এদিকে মাপলে নেগেটিভ, আবার যদি এই দিকে মেরু থেকে এই পাশে দূরত্ব মাপা হয় তখন এটা হয়ে যাবে পজিটিভ। অর্থাৎ আলো যেদিকে যায় সেই বরাবর মেরু থেকে দূরত্ব মাপলে আলোর অভিমুখে মেরু থেকে দূরত্ব পজিটিভ ও বিপরীত দিকে নেগেটিভ হবে। অর্থাৎ ওর থেকে এদিকে দূরত্ব মাপি আলোর অভিমুখটা নেগেটিভ হবে, আর মেরু থেকে আলো যেদিকে যাচ্ছে সেদিকে যদি মাপি সেদিকে আলোর অভিমুখে পজিটিভ, মেরু থেকে এবং বিপরীত দিকে নেগেটিভ হবে। ঠিক আছে, বিপরীত অভিমুখে নেগেটিভ হবে। আর এইটা এক্স ও এক্স ড্যাশ আমাদের প্রধান অক্ষের উপর লম্ব, যদি আমরা একটা অক্ষ টানি ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের ধনাত্মক দিকটা হবে পজিটিভ, উপরের দিকটা পজিটিভ এবং নিচের দিকটা হবে নেগেটিভ। এইভাবে আমরা সমস্ত দূরত্ব দর্পণের মেরু থেকে মাপব। আলো যেদিকে যাবে সেই দিকে মেরু থেকে যখন দূরত্ব মাপছি, আলো যেদিকে যাচ্ছে সেই বরাবর হবে পজিটিভ বা ধনাত্মক, এবং মেরু থেকে যখন দূরত্ব মাপছি আলো যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি মাপা হয় সেটা হবে নেগেটিভ। এই হচ্ছে আমাদের চিহ্নের নিয়ম, গোলীয় দর্পণে প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে চিহ্নের নিয়ম। এবারে আমরা বস্তু দূরত্ব, গোলীয় দর্পণ যখন প্রতিবিম্ব গঠন করবে তার বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। বস্তু দূরত্ব, ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, ফোকাস দূরত্ব এফ ও বক্রতা ব্যাসার্ধ আর এর মধ্যে সম্পর্ক। অর্থাৎ যখন কোনো গোলীয় দর্পণ প্রতিবিম্ব গঠন করে তখন তার বস্তু দূরত্ব অর্থাৎ মেরু থেকে কত দূরে অবস্থিত আছে বস্তু, এবং প্রতিবিম্ব দূরত্ব অর্থাৎ মেরু থেকে কত দূরে প্রতিবিম্ব আছে, ফোকাস দূরত্ব অর্থাৎ মেরু থেকে ফোকাস কত দূরে আছে, এবং বক্রতা ব্যাসার্ধ তার মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। প্রথমে যেটা করব সেটা হচ্ছে অবতল দর্পণ। প্রথমে করব অবতল দর্পণ ক্ষেত্রে। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এখানে এম ও এম ড্যাশ একটা অবতল দর্পণ, যার ফোকাস হচ্ছে মেরু হচ্ছে ও, ফোকাস বিন্দু হচ্ছে এ, বক্রতা কেন্দ্র হচ্ছে সি। এবার একটি বস্তু এই অবতল দর্পণের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত পিকিউ থেকে আলোকরশ্মি দর্পণে এ বিন্দুতে এসে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে
বিন্দুতে আপতিত হলো, আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, আর একটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যাবে আর বক্রতা কেন্দ্র দিয়ে আবার ফেরত আসবে। তারপরে এই পি কিউ অবস্থানে অর্থাৎ উল্টানো একটা ছবি তৈরি হবে, সৎ প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, এখানে এখানে বস্তু দূরত্ব কোনটা? ও থেকে কিউ, ও কিউ সমান কত হবে? মাইনাস ইউ। কেন মাইনাস ইউ হবে? না, আলোটা যাচ্ছে এই দিকটাতে, পি থেকে এ বরাবর, আমরা দূরত্ব মাপছি ও থেকে কিউ বরাবর, তাহলে বিপরীত দিকে মাপছি, সেই জন্য হবে নেগেটিভ। প্রতিবিম্ব দূরত্ব কত? না, ও কিউ সমান মাইনাস ভি। এটাও তো একই দিকেই হচ্ছে, ও কিউ, আলো যাচ্ছে এই দিকে, মাপছে এই দিকটাতে, তাহলে উল্টো দিকে আলোর অভিমুখে নাম মেপে আমরা আলোর দিকের অভিমুখে বিপরীত দিকে মাপছি। ফোকাস দূরত্ব ও এফ সমান, এটাও হবে মাইনাস এ। বক্রতা ব্যাসার্ধ ও সি সমান মাইনাস আর। বক্রতা ব্যাসার্ধ সমান ও সি সমান মাইনাস আর, সমান আমরা 12 জানি, মাইনাস 12। তাহলে এই হলো আমাদের বস্তু দূরত্ব কিউ, প্রতিবিম্ব দূরত্ব কিউ, ফোকাস দূরত্ব এফ, বক্রতা ব্যাসার্ধ ও সি, এই চিত্রানুসারে। এবার এই চিত্রানুসারে PCQ ত্রিভুজ, PCQ সদৃশকোণী বলে সদৃশ। চিত্রানুসারে PCQ এবং PCQ ত্রিভুজ সদৃশকোণী বলে সদৃশ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেলাম, এই যে বিন্দুতে রশ্মিটা পি থেকে রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে এ বিন্দুতে আবর্তিত হয়েছে, সেই এ বিন্দু থেকে একটা লম্ব প্রধান অক্ষের উপর টানা হলো, এবি লম্ব প্রধান অক্ষের উপর টানা হলো। এখানে মনে রাখতে হবে দর্পণের উন্মেষ খুবই ছোট, এক্ষেত্রে দর্পণটি ক্ষুদ্র উন্মেষ যুক্ত, তাই ও বিন্দু এবং ও আর ও বিন্দু খুব কাছাকাছি, এ এবং ও বিন্দু খুব কাছাকাছি, তাই সেখান থেকে আমরা লিখতে পারবো ও এফ সমান বিএফ সমান ও এফ। যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ এ এবং ও বিন্দু খুব কাছাকাছি, সেক্ষেত্রে বিএফ যা হবে ও এফও তাই হবে। ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আবার পি এ পথে রশ্মিটা এ বিন্দুতে আবর্তিত হয়েছিল, এ বিন্দু থেকে প্রধান অক্ষের উপর লম্ব টেনেছি এবি, তাহলে চিত্রানুসারে এই ক্ষেত্রে পিকিউ সমান এবি হবে, এই ছবি অনুসারে। এবার আমরা চিত্রানুসারে ত্রিভুজ PCQ এবং PCQ সদৃশ, তাহলে আমরা লিখতে পারি PQ সদৃশকোণী হলে তাদের অনুরূপ বাহুগুলি অনুপাত সমান হবে, তাহলে PQ বাই PQ সমান CQ বাই CQ, C বড় কিউ বাই C ছোট কিউ, PQ ভাগ PQ সমান CQ ভাগ CQ। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। আবার ত্রিভুজ ABF ও ত্রিভুজ PQF সদৃশকোণী বলে সদৃশ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি AB বাই PQ, AB ভাগ PQ, সদৃশকোণী ত্রিভুজের তার অনুরূপ বাহুর অনুপাত সমান হবে, তাহলে কি হবে AB ভাগ PQ
সমান বিএফ ভাগ এফ কিউ, বিএফ ভাগ এফ কিউ। আচ্ছা, এবার আবার দেখো, অতএব এটা সমান লেখা যায়, এটা সমান আমরা কি লিখতে পারি না পি কিউ ভাগ পি কিউ সমান বিএফ ভাগ এফ কিউ। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখানে কেন লিখলাম? যেহেতু এবি সমান পি কিউ, এবি সমান পি কিউ, তাহলে এবির জায়গায় আমরা পি কিউ লিখেছি, তাহলে পি কিউ বাই পি কিউ সমান এইটা, তাহলে পি কিউ বাই পি কিউ সমান সি কিউ বাই সি কিউ, আবার পি কিউ বাই পি কিউ সমান বিএফ বাই সি কিউ। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাই না সি কিউ বাই সি কিউ, সি কিউ বাই সি কিউ সমান হবে বিএফ বাই এফ কিউ। তাহলে আমরা লিখতে পারি সি কিউ বাই সি কিউ সমান বিএফ সমান ওয়েভ, এই দেখো বিএফ সমান ওয়েভ বাই এফ কিউ। এবার আমাদের কি করতে হবে? এই যে সি কিউ ওয়েভ বিএফ এগুলোকে সব ও কিউ ওয়েভ ওসি টার্মে ট্রান্সফার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, অতএব কি লিখবো না সি কিউ মানে কোনটা? এইটা সি কিউ সমান কত হবে না ও কিউ মাইনাস ওসি, ও কিউ মাইনাস ওসি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ও কিউ মাইনাস ওসি, সি কিউ হলো, আবার সি কিউ ছোট কিছু কিউ সমান ওসি মাইনাস ও কিউ, ওসি মাইনাস ও কিউ, ওসি মাইনাস ও কিউ করে দিলাম। তাহলে এটা পাঁচটা হয়ে গেল। ওয়েভ সমান এফ, আচ্ছা ওয়েভ থাক, ওয়েভ সমান হচ্ছে ওয়েভ থাকলো, আর এফ কিউ মানে ও কিউ মাইনাস ওয়েভ, ও কিউ মাইনাস ওয়েভ, ও কিউ মাইনাস ওয়েভ, এফ কিউ সমান হচ্ছে ও কিউ মাইনাস ওয়েভ। তাহলে এবারে আমরা মানটা বসিয়ে দেবো, মানটা বসিয়ে দিয়ে কি হবে? ও কিউ সমান মাইনাস ইউ মাইনাস ওসি সমান মাইনাস টুয়েলভ, ওসি সমান মাইনাস টুয়েলভ, আর ওসি সমান মাইনাস টুয়েলভ মাইনাস ও কিউ সমান মাইনাস ভি সমান হয়ে যাবে ওয়েভ সমান হচ্ছে মাইনাস এফ ভাগ ও কিউ সমান হচ্ছে কত? মাইনাস ভি মাইনাস এফ। এই হচ্ছে আমাদের ও কিউ চিহ্ন সমেত আমরা বসিয়ে দিলাম। মাইনাস ইউ মাইনাস টুয়েলভ মাইনাস ভি মাইনাস এফ বাই মাইনাস ভি মাইনাস এফ। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি, আরেকটা স্টেপ জাম্প করে লেখা যায়। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ইউ প্লাস টুয়েলভ মাইনাস ইউ প্লাস টুয়েলভ ভাগ মাইনাস টুয়েলভ প্লাস ভি ইকুয়াল টু হবে মাইনাস এ ভাগ মাইনাস ভি প্লাস মাইনাস ইউ প্লাস টুয়েলভ বাই মাইনাস টুয়েলভ প্লাস ভি ইকুয়াল টু মাইনাস এফ ডিভাইড বাই মাইনাস ভি প্লাস এফ। তাহলে আমরা এবার গুণ করলে কি লিখতে পাবো দেখি, এবার গুণ করি এটাকে মাইনাস, তাহলে শুধু ইউভি মাইনাস টু এফ ভি মাইনাস ইউএফ প্লাস 2 স্কোয়ার
ইকুয়াল টু, এটা হবে 2f স্কয়ার প্লাস মাইনাস fb, তার মানে কি হলো আরেকবার দেখে নিই, uv মাইনাস 2fv মাইনাস uf প্লাস 2f স্কয়ার, আর এটার সঙ্গে গুণ করলে 2f স্কয়ার মাইনাস fv, তাহলে 2f স্কয়ার কেটে যাবে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি uv মাইনাস একটা কেটে গেলে থাকবে মাইনাস fv, আর মাইনাস fv হলো uf টাকে পাশে নিয়ে চলে গেলে uv, তার মানে uv মাইনাস fv মাইনাস uv মাইনাস fv, মানে uv মাইনাস fv মাইনাস uf ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে লেখা যাবে যে এটাকে যদি আমরা পাশে নিয়ে চলে যাই, তার মানে হয়ে যাবে uv মাইনাস fv মাইনাস uf, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি 0, এখান থেকে লেখা যাবে, তারপরে পরের স্টেপটা, তাহলে আমরা লিখতে পারি 1/v, তার মানে হচ্ছে 1/v fv। আচ্ছা, তো এখান থেকে আমরা লেখা যাবে এইটা, তার মানে হচ্ছে তোমার একটা স্টেপ এখানে লিখি, মানে হচ্ছে 1/f, তাহলে মাইনাস uf মাইনাস vf ইকুয়াল টু মাইনাস uv। এবার উভয় পক্ষকে আমরা uvf দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, uvf দিয়ে যদি ভাগ করি, আচ্ছা আমি এই জিনিসটা উপরে লিখছি, স্টারটা এখানে লিখছি, তার মানে uf প্লাস vf বা fv ইকুয়াল টু uv, উভয় পক্ষকে uvf দিয়ে ভাগ করলে পাবো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। উভয় পক্ষকে uvf দ্বারা ভাগ করলে এইটা সমান, অতএব লিখতে পারি 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, আর f সমান কত r/2, তাহলে 2/r, 1/f প্লাস 1/v ইকুয়াল টু 1/f, 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f সমান 2/r। এই হলো উত্তল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। uvf মাইনাস uv হলো, তাহলে মাইনাস uf মাইনাস vf ইকুয়াল মাইনাস uv। এবার তারপরে এই স্টেপটা থেকে আমরা এখানে গেলাম, দুদিকেই মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন বাদ দিলে uf প্লাস vf বা fb ইকুয়াল টু uv। উভয় পক্ষকে uvf দিয়ে ভাগ করে পাই, তাহলে uvf দিয়ে এটাকে ভাগ করলে শুধু v থাকবে, এখানে uvf দিয়ে ভাগ করলে fb থাকবে, শুধু u থাকবে, এখানে শুধু f থাকবে, তাহলে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, আর f ইকুয়াল টু r/2, তাহলে f এর জায়গায় যদি r/2 বসিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব 2/r। এই হলো আমাদের
বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক। তাহলে এই গেল আমাদের বক্রতলে আলোক প্রতিফলন ক্ষেত্রে অবতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন। এইভাবে ছবিটা আঁকতে হবে এবং অ্যারো চিহ্ন দিতে হবে রেল পথে যে রাস্তায় আলোক রশ্মি যাচ্ছে। তারপরে চিত্রানুসারে পিসিকিউ এই ছবি অনুযায়ী আমরা সদৃশকোণ ধরে বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্বের মধ্যে সম্পর্ক, বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এখানে মনে রাখতে হবে আলোক কেন্দ্র থেকে দূরত্ব যদি আলোর অভিমুখে মাপা হয়, মেরুর থেকে যদি দূরত্ব আলোর অভিমুখে মাপা হয় সেটা হবে পজিটিভ, এবং মেরুর থেকে দূরত্ব যদি আলোর অভিমুখের বিপরীত দিকে মাপা হয় সেটা হবে নেগেটিভ। এক্ষেত্রে অবতল দর্পণের ক্ষেত্রে সবগুলোই কিন্তু আলোর অভিমুখের বিপরীত দিকে মাপা হয়েছে, সেই জন্য বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, ফোকাস দূরত্ব এবং বক্রতা ব্যাসার্ধ সবই নেগেটিভ এসেছে। আজকে এই পর্যন্ত। এর পরের দিন আমরা উত্তল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হয় সেটা নিয়ে